দেখো, প্রথমে আছে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে উল্লেখ আছে যে কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না। অর্থাৎ কোনো একটা ব্যক্তি অপরাধ করেছে, সে অপরাধে অভিযুক্ত, সেই অপরাধে তাকেই সাক্ষী হিসাবে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। ঠিক আছে, এখানে কী কী অপশন রয়েছে? অনুচ্ছেদ 18, 20, 16 এবং 14, অনুচ্ছেদ 14। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অনুচ্ছেদ 20। এখন আমরা দেখব এর আশেপাশে কোন কোন অনুচ্ছেদ আছে এবং কোন কোন অনুচ্ছেদগুলো একটু ভাইটাল, সেই সব অনুচ্ছেদগুলো আমরা নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখি 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে কি বলা হয়েছে না, 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদে আইনের সমতার অধিকার, সমতার যে অধিকার, সেই সমতার অধিকারের কথা বলা হয়েছে। সেই সমতার অধিকারগুলি কি কি যদি বলি, 14 নম্বর অনুচ্ছেদে রয়েছে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান। ক্লিয়ার? কাউকে ব্যক্তিগতভাবে আইনের প্রায়োরিটি দেওয়া যাবে না। 2 নম্বর কী রয়েছে? 15 নম্বর অনুচ্ছেদ। 15 নম্বর অনুচ্ছেদে কী রয়েছে দেখে নাও, যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, বৈষম্যের ভিত্তিতে তাদের শ্রেণীবিভাগ, তাদের বৈষম্য করা যাবে না, অর্থাৎ আলাদা করা যাবে না। 16 নম্বর অনুচ্ছেদে কী রয়েছে না, সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা, অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে সকলকে সমান সুযোগ দান করতে হবে। এবং 17 নম্বর অনুচ্ছেদে রয়েছে অস্পৃশ্যতা। আমাদের যে সমস্ত বর্ণভেদ রয়েছিল, জাতিভেদ রয়েছিল, সেইগুলোকে বিলুপ্তির কথা বলা হয়েছে। এবং 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে শিরোনামের বিলুপ্তি। শিরোনাম বলতে কোনো নামের আগে দেখবে লাগানো হয় নবাব, মহারাজ, এই সব বিলুপ্তি নিয়ে এই অনুচ্ছেদে বলা হয়েছে। বিলুপ্তি করা যাবে কি যাবে না ইত্যাদি বিষয়গুলো এই বিষয়ে আলোচনা করা হয়েছে, এই অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে, প্রায়োরিটি দেওয়া হয়েছে। এরপরে আমরা আলোচনা করব 19 থেকে 22 নম্বর অনুচ্ছেদ। 19 থেকে 22 নম্বর অনুচ্ছেদে কি বলা হচ্ছে না, স্বাধীনতার অধিকার, অর্থাৎ যে মানুষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার কথা বলা হয়েছে। আমাদের যে 6টি মৌলিক অধিকার বা স্বাধীনতা, সেই স্বাধীনতাগুলোও কিন্তু এই অনুচ্ছেদের মধ্য দিয়েই পড়ে যায়। যেমন যদি বলো 19 নম্বর অনুচ্ছেদ, এই 19 নম্বর অনুচ্ছেদ আমাদের যে ভারতীয় নাগরিকদের 6টি মৌলিক অধিকার আছে, সেই 6টি মৌলিক অধিকারে প্রায়োরিটি দেওয়া হয়েছে। সেই 6টি মৌলিক অধিকার কি কি? 1 নম্বর রয়েছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা। তুমি ইচ্ছামতো তোমার ব্যক্তিগতভাবে তোমার মতামত প্রকাশ করতে পারবে, এটা তোমার স্বাধীনতা রয়েছে। 2 নম্বর রয়েছে শান্তিপূর্ণ এবং অস্ত্র ছাড়া সমাবেত হওয়ার স্বাধীনতা, অর্থাৎ তুমি শান্তিপূর্ণভাবে, নিরস্ত্রভাবে, অর্থাৎ শান্তিপূর্ণভাবে কোনোরূপ অস্ত্র ছাড়াই তুমি সমবেত হতে পারবে, অর্থাৎ জমায়েত করতে পারবে। 3 নম্বর কি রয়েছে না, সমিতি এবং ইউনিয়ন গঠনের স্বাধীনতা, তুমি ইউনিয়ন গঠন করতে পারবে, এটা তোমার স্বাধীনতা রয়েছে। আর ভারতের ভূখণ্ড জুড়ে চলাফেরা করার স্বাধীনতা, তুমি ভারতের ভূখণ্ডের সর্বত্র তুমি চলাফেরা করতে পারবে। 5 নম্বরে কি রয়েছে, ভারতের ভূখণ্ডের কোনো অংশে বসবাস এবং বসতি স্থাপনের স্বাধীনতা, অর্থাৎ ভারতের যে কোনো অংশে তুমি বসবাস করতে পারবে। এবং 6 নম্বর লাস্ট যেটা, তুমি তোমার নিজের ইচ্ছা মতো কোনো পেশা বেছে নিতে পারবে। বোঝা গেল? এই ছিল 6টি মৌলিক অধিকার, 6টি অধিকার, নাগরিকদের অধিকার। কখনো কখনো এখানকে অপশানগুলো তুলে নেয়, দিয়ে বলা হয় যে 6টি মৌলিক অধিকারের মধ্যে কোনটি পড়ে না, একটা ব্যতিক্রম দিয়ে দিল। ধরো বলে দিল সম্পত্তি অধিকার, এটা কিন্তু তোমার সেই মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, নাগরিক অধিকারের মধ্যে পড়ে না। ক্লিয়ার? চলো এরপরে আসছি ধারা 20। ধারা 20তে কী বলা হয়েছে না, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার থেকে সুরক্ষা, যেটা আজকে আমরা পেলাম। ঠিক আছে, এই
ধারাটার মধ্যেই পড়ে। আবার বলি, অনুচ্ছেদ এবং ধারা একই। 21 নম্বর ধারায় কি রয়েছে না, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। 22 নম্বর কি রয়েছে না, কিছু ক্ষেত্রে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা, অর্থাৎ তোমাকে যে গ্রেপ্তার করছে বা আটক করছে তার বিরুদ্ধে যে সুরক্ষা, সেই সুরক্ষার বিষয়ে বলা হয়েছে। চলো এরপরে আমরা আসবো 2 নম্বর প্রশ্ন। আপেক্ষিকতা তত্ত্বের সাহায্যে পদার্থবিজ্ঞানের ল্যান্ডস্কেপকে রূপান্তর করেন। এই তত্ত্বটি কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্বের রূপায়ণে বিপুল অবদান রেখেছেন কে? আমরা দেখে নেব কোন কোন অপশানগুলো এখানে রয়েছে। আইজ্যাক নিউটন, পল জি হিউহিট, গ্যালিলিও, অ্যালবার্ট আইনস্টাইন। তাহলে আগে বলি, এই আপেক্ষিকতা তত্ত্ব জিনিসটা কি? আপেক্ষিকতা তত্ত্ব বলতে সাধারণত বিশেষ আপেক্ষিকতা এবং সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের দুটি পারস্পরিক যে সম্পর্ক, সেই তত্ত্বকে বোঝায়, যেটা 1905 সালে এবং 1915 সালে আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, চলো তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যালবার্ট আইনস্টাইন। দেখো, আপেক্ষিকতা তত্ত্ব বলতে সাধারণত বিশেষ আপেক্ষিকতা এবং সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের নামের দুটি পারস্পরিক সম্পর্কযুক্ত তত্ত্বকে বোঝায়, যেটা যথাক্রমে 1905 এবং 1915 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন প্রকাশ করেছিলেন। তাহলে কে প্রকাশ করেছিলেন না, অ্যালবার্ট আইনস্টাইন। আপেক্ষিকতা তত্ত্ব জিনিসটা কি? বিশেষ আপেক্ষিকতা তত্ত্বটা কি না, বিশেষ আপেক্ষিকতা তত্ত্বটি মহাকর্ষের অনুপস্থিতিতে সমস্ত ভৌত ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য। যেটা মহাকর্ষ যেটা রয়েছে, সেই মহাকর্ষের অনুপস্থিতিতে সমস্ত ভৌত ঘটনার ক্ষেত্রে এই বিশেষ আপেক্ষিকতাটা প্রযোজ্য। আর অপরদিকে সাধারণ আপেক্ষিকতাটা কি না, জ্যোতির্বিদ্যা সহ অন্যান্য মহাজাগতিকের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে বা জ্যোতি পদার্থগত ক্ষেত্রে প্রযোজ্য। ক্লিয়ার? কোয়ান্টাম মেকানিক্স জিনিসটা কি দেখো এরপর। কোয়ান্টাম মেকানিক্স হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা, যা একটি উপপরমাণু এবং পারমাণবিক পদার্থ, আলো এবং আলোর আচরণ নিয়ে কাজ করে। তাহলে কী নিয়ে কাজ করে? উপপরমাণু এবং পারমাণবিক স্তরের পদার্থ এবং আলোর আচরণ নিয়ে কাজ করে। এটি পরমাণু এবং পরমাণুর বৈশিষ্ট্য, তাদের মৌলিক কণা যেমন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন ইত্যাদি ব্যাখ্যা করার চেষ্টা করে। বোঝা গেল? এরপরে আসছি, সবুজ বিপ্লবকে ড্যাশ বলা যেতে পারে। সবুজ বিপ্লব বলতে মূলত 1960-এর দশকে, এই 1960-এর দশকে উত্তর ভারত, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই অংশগুলোয় বিপুল হারে কৃষিজ উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, বিশেষত গম উৎপাদনটা বিপুল হারে বৃদ্ধি পেয়েছিল, যেটা সবুজ বিপ্লব নামে পরিচিত। চলো আগে আমরা অপশানগুলো দেখে নিই কী বলেছে। সবুজ বিপ্লবকে ড্যাশও বলা যেতে পারে। শ্বেত বিপ্লব, শিল্প বিপ্লব, নীল বিপ্লব না কৃষি বিপ্লব, কোনটা হবে? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ কৃষি বিপ্লব। এই যে 1960-এর দশকে মূলত এই সবুজ বিপ্লবটি স্টার্ট হয়েছিল মেক্সিকোতে, যেটা জনক ছিলেন নরম্যান বোরলগ। নরম্যান বোরলগ, এই নরম্যান বোরলগ ছিলেন এই সবুজ বিপ্লবের জনক। তবে এই ভারতেও বিপুলভাবে প্রভাব বিস্তার করেছিলেন, যেটা জনক ছিলেন স্বামীনাথন। যদি বলে ভারতের সবুজ বিপ্লবের জনককে, না ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন স্বামীনাথন। ক্লিয়ার? আর যদি বলে যে পৃথিবীর শুধু সবুজ বিপ্লবের জনককে, সেক্ষেত্রে হয়ে যাবে নরম্যান বোরলগ। ক্লিয়ার? চলো এখন আমরা দেখে নেব যে সবুজ বিপ্লবের যে বিভিন্ন যে সমস্ত বিপ্লবগুলো রয়েছে, সেই বিপ্লবের জনক এবং তারা কিসের সঙ্গে সম্পর্কিত, সেই বিষয়টা জেনে নেব।
যদি বলি সবুজ বিপ্লব, আমরা ভারতের নিয়ে আলোচনা করছি। যদি বলে শুধু সবুজ বিপ্লবের জনককে, সেক্ষেত্রে হয়ে যাবে নরম্যান বোরলগ। আর যদি বলে ভারতের সবুজ বিপ্লবের জনককে, সেক্ষেত্রে হয়ে যাবে স্বামীনাথন, যেটা যুক্ত ধান এবং গম। বোঝা গেল? এরপর নীল বিপ্লব। নীল বিপ্লব অর্থাৎ মাংস উৎপাদন বৃদ্ধি, মৎস্য উৎপাদন বৃদ্ধি, ঠিক আছে, মৎস্য উৎপাদন বৃদ্ধি, যেটা জনক হলেন অরুণ কৃষ্ণান। শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব অর্থাৎ দুগ্ধ উৎপাদনটা বৃদ্ধি, জনক হলেন ভার্গিস কুরিয়েন। লাল বিপ্লব অর্থাৎ টমেটোর লাল জাতীয় অংশ, বিশেষ করে টমেটো এবং মাংস উৎপাদন বৃদ্ধিকে লাল বিপ্লব বলে, যেটা জনক হলেন বিশাল তেওয়ারি। গোলাপি বিপ্লব। গোলাপি বলতে চিংড়ি এবং পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিটাকে বলছে গোলাপি বিপ্লব, যেটার জনক হলেন দুর্গেশ প্যাটেল। রূপলি বিপ্লব অর্থাৎ ডিম উৎপাদন বৃদ্ধি। যখন ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিলেন, তখন এই ডিম উৎপাদন অর্থাৎ রূপলি বিপ্লবটাকে বিপুলভাবে প্রসার ঘটিয়েছিলেন, অর্থাৎ ডিমের উৎপাদনটাকে বিপুলভাবে বাড়িয়েছিলেন। এরপর আমরা আলোচনা করব 4 নম্বর রয়েছে হর্ষবর্ধন তার সাম্রাজ্যগুলিকে কতগুলো স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত করেছিলেন। দেখো, আমরা কোনো একটা যখন প্রশ্ন আলোচনা করব এবং সেই প্রশ্ন সম্পর্কে ডিপলি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। কাজেই যে টপিক থেকে প্রশ্ন আসছে, আশা করছি ইম্পর্ট্যান্ট হওয়ার জন্যই সেই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। এবার তার আশেপাশে তথ্যগুলো আমরা জেনে নিলে আমরা এবছর ইজিলি কমন পাবো, এটাই আশা করি। দেখো, হর্ষবর্ধন তার সাম্রাজ্যগুলি স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত করেছিলেন। এখানে কী কী অপশান রয়েছে? 3টি, 4টি, 2টি না 5টি? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? না অপশান সি অর্থাৎ 2টি। চলো, এখন আমরা হর্ষবর্ধন সম্পর্কে কিছু তথ্য জানব। হর্ষবর্ধন ছিলেন একজন ভারতীয় সম্রাট। যিনি 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর ভারতে শাসন করেছিলেন। কত সাল পর্যন্ত? না 606 থেকে 647 পর্যন্ত উত্তর ভারতে তিনি শাসন করেছিলেন। তিনি কোথায় শাসন করেছিলেন? কোন বংশের রাজা ছিলেন? না তিনি ছিলেন বর্ধন, অর্থাৎ যেটাকে বলি পুষ্পভূতি বংশ। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন। তিনি ছিলেন পুষ্পভূতি বংশের রাজা। তার রাজধানী কোথায় ছিল? না হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। তিনি হর্ষচরিত নামেও পরিচিত, অর্থাৎ যে হর্ষচরিত রয়েছে, হর্ষচরিতে হর্ষবর্ধন সম্পর্কে উল্লেখ রয়েছে, যিনি রচনা করেছেন যেটা রচনা করেছেন বাণভট্ট, অর্থাৎ হর্ষবর্ধনের জীবনী নিয়ে। ঠিক আছে, বাণভট্টের লেখা এই হর্ষচরিতের জন্য তিনি বিখ্যাত। এটা হর্ষবর্ধন হবে। হর্ষবর্ধনের রাজবংশ 2টি স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত ছিল, অর্থাৎ তার যে রাজবংশ সেটা 2টি স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত ছিল। এই দুই ধরনের অঞ্চল ছিল সরকারি শাসিত অঞ্চল এবং সামন্ত রাষ্ট্র, অর্থাৎ একটা ছিল সরকার শাসিত অঞ্চল এবং আরেকটা ছিল সামন্ত রাষ্ট্র। এই সরকার শাসিত অঞ্চল বলতে তিনি একটাকে সামলাতেন এবং সামন্ত রাষ্ট্র বলতে তিনি কোনো জমিদারকে বা কোনো ঠিকাদারকে সেইটাকে তিনি ভার দিতেন, যে এরকমভাবে রাজ্যটাকে পরিচালনা করতেন। তিনি নাগানন্দ প্রিয়দর্শিকা রত্নাবলী নামের নাটকের সংস্কৃত নাটক লেখেন। তিনি নাগারত্ন, প্রিয়দর্শিকা, রত্নাবলী নামে 3টি সংস্কৃত নাটক লেখেন। দেখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার সাথে আমি যে সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করলাম, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই ভাইটাল। বোঝা গেল? চলো, এরপরে আমরা 5 নম্বর প্রশ্নে আসব। লাবণী নৃত্যশৈলী নিম্নের কোন রাজ্যে অন্তর্ভুক্ত? প্রিভিয়াস ইয়ারে যদি তোমরা প্রশ্ন দেখো, দেখবে এই যে নৃত্যশৈলী থেকে কোনো না কোনোভাবে একটা কি দুটো প্রশ্ন এসেইছে। কাজেই তোমাদের প্রত্যেকে নৃত্যশৈলীটা খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদেরকে কভার করতে হবে। এখানে কি কি অপশন রয়েছে? আসাম, মহারাষ্ট্র,
আসাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। তাহলে অ্যান্সার করো। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। চলো আসামে কি কি নৃত্য দেখা যায় আমরা একটু দেখে নিই। আসামের বাগুরুম্বা, দেখো বাগুরুম্বা, বিহুয়া, বিহু, ঝুমরা ইত্যাদি নাটকগুলি এখানে নৃত্যগুলি দেখা যায়। এখানে প্রত্যেকটা নৃত্যশৈলী কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে যেটা রয়েছে বিহু, ঝুমরা, বিহুয়া, বাগরুম্বা, ঠিক আছে, তারপর হচ্ছে নাগা নৃত্য, মহারাস, খেলাগোপাল ইত্যাদি। মধ্যপ্রদেশে কি রয়েছে না, মধ্যপ্রদেশে রয়েছে লোটা। লোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লোটা, কর্মা, তুন্ডাভালি, লেহাঙ্গি, ফুলপাতি, আহারি, জাওয়ারা, পাণ্ডবানী, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেখানে তুলে ধরেছি, সেগুলো তুলেছি, কাজে তোমাদেরকে এখান থেকে আর বাদ দেওয়া যাবে না। এরপর মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কোন কোন নৃত্য দেখা যায়? দেখো মহারাষ্ট্রে দেখা যায় লাবণী, মহালাবণীতে লাবণী, লাবণী, তামাশা, দাহিকলা, ধানগাড়ি, গাজা, আছে দিন্দি। তাহলে এই সমস্ত নৃত্যগুলি দেখা যায়। তার সাথে দেখে নেব তামিলনাড়ু কোন কোন নৃত্য দেখা যায়। তামিলনাড়ুতে দেখা যায় ভারতনাট্যম, কুম্ভি, কোলাট্টম, কারাগাট্টম। এই কটা নৃত্য মনে রাখলেই হবে। চলো এরপরে আসবো 6 নম্বর প্রশ্ন। ভারতের কৃষকদের ওপর সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি পড়ুন। দেখো সবুজ বিপ্লব আগেই বললাম যে 1960-এর দশকে ভারতে বিশেষত যে ভারতের কৃষিজ ক্ষেত্রে বিশেষত ধান গমের ক্ষেত্রে উন্নত ফলনশীল বীজ ব্যবহার করার ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, যেটা সবুজ বিপ্লব নামে পরিচিত। তাহলে কি না 1960-এর দশকে স্বামীনাথনের অনুপ্রেরণায় উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করেছিল, যেটা সবুজ বিপ্লব নামে পরিচিত। এখানে কি বলছে দেখো, সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়াতে সাহায্য করেছিল। দেখো যদি সবুজ বিপ্লব হয়েছিল, যদি ফসল উৎপাদন বৃদ্ধি পায় তাহলে তাদের তো আয়ও বাড়বে, স্বাভাবিক। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকরা তাদের উদ্বৃত্ত আয় ফিরিয়ে দেয়। বলছে ভুল বিবৃতিগুলি শনাক্ত করো, কোনটা ভুল? শুধুমাত্র এ, শুধুমাত্র বি, এ ও বি কোনোটিই নয়, শুধুমাত্র এ না এ এবং বি উভয়, কোনটা ভুল? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, অপশান বি। এই প্রশ্নের এ ও বি কোনোটিই নয়। দেখো সবুজ বিপ্লব কি আগেই বলেছি যে 1960-এর দশকে শুরু হয়েছিল, যেটা ভারতের কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে আধুনিক শিল্প ব্যবস্থা রূপান্তর করা হয়েছিল। উচ্চ ফলনশীল বীজ, যান্ত্রিক কৃষি সরঞ্জাম, সেচ, কীটনাশক সার ব্যবহার করা হয় প্রধানত ভারতের বিজ্ঞানী এম এস স্বামীনাথনের নেতৃত্বে। ক্লিয়ার? প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ভারতের অংশ ছিল? ভালো করে দেখো, কোনটি অংশ ছিল মানে ভারতের সঙ্গে যুক্ত ছিল। কী কী অপশান রয়েছে? পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, নেপাল ও চীন, ইন্দোনেশিয়া, ভুটান আর শ্রীলঙ্কা, মালদ্বীপ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পাকিস্তান এবং বাংলাদেশ। যদি তুমি ম্যাপটা লক্ষ্য করো, এই যে পাকিস্তান এবং এই বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই ভারতের কিন্তু অংশ ছিল। পরবর্তীকালে এই ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশ ভারত থেকে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ পৃথক হয়ে যায়। নিম্নলিখিত কোনটি ভারতের নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার? নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার এখানে কী কী অপশান রয়েছে না নৃত্য শিরোমণি, কালিদাস সম্মান গুরু, না দেবপ্রসাদ পুরস্কার সঙ্গীত, নাটক একাডেমি পুরস্কার, কোনটা? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে নাটক একাডেমি পুরস্কার। দেখো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার
যেটা 1952 সাল থেকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটি দেওয়া হচ্ছে। 1952 সাল থেকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হচ্ছে। এই সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্পকলা, পুতুল শিল্প এবং সহযোগী থিয়েটার শিল্পে প্রকাশ করা শিল্পকর্মে শিল্পীকে দেওয়া হয়। একাডেমি অ্যাওয়ার্ডে, এই একাডেমি অ্যাওয়ার্ডটায় একটি তাম্রপত্র, তামার পত্র এবং অঙ্গপ্রস্তন ছাড়াও 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে কত লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়? না, 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় এই পুরস্কারে। দিলীপ ট্রফি ড্যাশের সাথে সম্পর্কযুক্ত। আমাদের ট্রফি রিলেটেড যে সমস্ত অধ্যায়গুলো, যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোকে প্রত্যেকটাই দেখতে হবে। দেখতে পেয়েছো তোমাদের ট্রফি থেকে, পুরস্কার, এই সম্মান থেকে, তারপর হচ্ছে নৃত্য থেকে, এই জাতীয় অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছে। কাজে এই চ্যাপ্টারগুলো করলে তুমি নিশ্চিতভাবে 1 নম্বর কমন পাবে। দেখো, দিলীপ ট্রফি, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল না ক্রিকেট? আমি তোমাদেরকে যখন এইরকমভাবে কুড়িয়ে যাচ্ছি, তার মাঝে যে সমস্ত অপশানগুলো থাকবে, সেই অপশান ধরে ধরে যে প্রশ্ন পাবো, সেই প্রশ্ন রিলেটেড প্রশ্নগুলো আমরা কাভার করে যাব। যেমন এখানে ব্যাডমিন্টন সম্পর্কে কী কী টপিক আছে আমরা আলোচনা করব, ঠিক একই রকমভাবে যতগুলো অপশান রয়েছে প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করব। চলো আগে এটার অ্যান্সার জেনে নিই। তাহলে দিলীপ ট্রফি হচ্ছে অপশান সি, অর্থাৎ ফুটবলের সঙ্গে যুক্ত। এখন দেখব ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত যে সমস্ত ট্রফিগুলো: আগরওয়াল কাপ, কনিকা কাপ, উবের কাপ, অস্ট্রেলিয়ান কাপ, ইউরোপিয়ান কাপ, ইব্রাহিম রাহিতুল্লাহ কাপ, অমৃত দিয়ান কাপ। এই প্রত্যেকটা কাপই ইম্পর্টেন্ট, এখান থেকে তুমি মিনিমাইজ করতে পারবে না। এরপরে আসবো বাস্কেটবলে কি রয়েছে? না, ফেডারেশন কাপ, ঠিক আছে, উইলিয়াম জোন্স কাপ, অর্জুন কাপ প্রভৃতি, ঠিক আছে। আবার এদিকে রয়েছে দেখো ফুটবলের সঙ্গে কি কি রয়েছে? ফুটবলে রয়েছে দেখো, ফার্স্ট যেটা রয়েছে দিলীপ ট্রফি, যেটা আমরা প্রশ্নে পেয়েছি, সাহারা কাপ, ডুরান্ড কাপ, রোভার্স কাপ, সন্তোষ কাপ, ফেডারেশন ট্রফি, কলম্বো কাপ, জওহরলাল নেহেরু কাপ, রাজীব গান্ধী ট্রফি, কলিঙ্গ কাপ, সন্তোষ ট্রফি, লাল বাহাদুর শাস্ত্রী ট্রফি, সুব্রত কাপ, উবের কাপ হবে এটা, উবের কাপ, এটা হচ্ছে মারদেকা কাপ। এরপর নিজাম গোল্ড, আমেরিকান গোল্ড কাপ। দেখো, প্রথমে আমি যেগুলো বিশেষত স্টার চিহ্ন দিয়েছি, এই স্টার চিহ্নগুলো তোমাদেরকে দেখতেই হবে। যেমন কলম্বো কাপ, নেহেরু কাপ, রাজীব গান্ধী ট্রফি, সন্তোষ ট্রফিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সন্তোষ ট্রফি। ক্লিয়ার? এরপরে আমরা জানব ক্রিকেট খেলার সাথে কোন কোন ট্রফি যুক্ত। ক্রিকেট খেলার সঙ্গে কি রয়েছে? রঞ্জি ট্রফি, যেটা ইম্পর্টেন্ট, উইজডেন ট্রফি, চারমিনার চ্যালেঞ্জ কাপ, দেওধর ট্রফি। এই দেওধর ট্রফিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জওহরলাল নেহেরু কাপ, ঝাঁসির রানী ট্রফি, ঝাঁসির রানী ট্রফিটা ইম্পর্টেন্ট। ইরানি কাপ, এশিয়া কাপ, সিকে নাইডু কাপ। মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উদ্যোগরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়? এটা এক প্রকার কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি গভীরে অতটা ঢুকবো না, বাট এই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে এখানে অপশান কি রয়েছে? অপশান রয়েছে আদি গোদরেজ, রতন টাটা, আনন্দ মহিন্দ্রা, লক্ষণরাও কির্লোস্কর। আচ্ছা, উদ্যোগরত্ন ট্রফি বলতে যে ভারতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছে, তাহলে এখানের মধ্যে তাকেই কেবলমাত্র উদ্যোগরত্ন পুরস্কার দেওয়া হয়, অর্থাৎ ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থাটাকে আরও উন্নত করেছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ রতন টাটা। 11 নম্বর কি বলেছে? 11 সালে আদর্শ উন্নয়ন অনুযায়ী নিচের কোন রাজ্যের মহিলাদের সাক্ষরতার হার সব থেকে কম?
আমাদের যে 11 সালের আদমশুমারি রয়েছে, এই 11 সালের আদমশুমারি রিলেটেড যে বিভিন্ন প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল। এখান থেকে মিনিমাম 15-20টা তোমাকে প্রশ্ন একেবারে মুখস্থ রাখতে হবে। এখানে অপশান কি রয়েছে? ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ না কেরালা। দেখো 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের মহিলাদের সাক্ষরতা হার সবথেকে কম? কী কী অপশান রয়েছে? না ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ না কেরল। তাহলে আমরা আগে এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব, তারপর অ্যান্সারটা বলবো। দেখো ভারতের লিঙ্গ অনুপাত, অর্থাৎ 1000 জন পুরুষের ক্ষেত্রে মহিলা হচ্ছে 940 জন। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, এই 2011 সালের সেন্সাস অনুযায়ী, এবং সর্বোচ্চ জনসংখ্যাযুক্ত রাজ্য যদি বলে সেটা হবে উত্তরপ্রদেশ। সর্বোচ্চ সাক্ষরতার হার যুক্ত, অর্থাৎ সাক্ষরতার হার সবথেকে বেশি কোন রাজ্যে? না কেরলে। আর যদি বলে সর্বনিম্ন সাক্ষরতা হার, সেক্ষেত্রে হয়ে যাবে বিহার। আর সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্ব সহ রাজ্য হলো অরুণাচল প্রদেশ, এবং সর্বোচ্চ জনসংখ্যার রাজ্য হলো উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যার রাজ্য হচ্ছে যে সিকিম, এবং সর্বোচ্চ লিঙ্গ অনুপাত সহ রাজ্যে সর্বোচ্চ সাক্ষরতা হার সহ রাজ্য হলো কেরল। ঠিক আছে, এবং সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ রাজ্য হচ্ছে হরিয়ানা। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান, অর্থাৎ রাজস্থানে সাক্ষরতা হার, মহিলা সাক্ষরতার হার সবথেকে কম। চলো 12 থেকে প্রশ্নে আমরা চলে আসি। প্রধানমন্ত্রী ধন যোজনার অধীনে 2023 সালের আগস্ট পর্যন্ত মধ্যপ্রদেশের ড্যাশ পরিবারকে জনধন অ্যাকাউন্ট প্রদান করা হয়েছে? কতজন পরিবারকে, কত শতাংশ পরিবারকে জনধন অ্যাকাউন্ট প্রদান করা হয়েছে? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 100%, অর্থাৎ 100% পরিবারকে জনধন অ্যাকাউন্ট প্রদান করা হয়েছে। এটা 2023 সালের একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের বিত্ত কমিশনের সঙ্গে সম্পর্কযুক্ত? না 260, 280, 290 এবং অনুচ্ছেদ 270। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 280। চলো আমরা এই অনুচ্ছেদগুলো একটু দেখে নিই। 260 কী বলছে? না ভারতের বাইরের অঞ্চলগুলির ক্ষেত্রে ইউনিয়নের এখতিয়ার সম্পর্কে 260 বলা হয়েছে। 280তে কী বলা হচ্ছে? না ভারতের যে অর্থ কমিশন, সেই অর্থ কমিশন বিষয়ে বলা হয়েছে 280তে। এই অর্থ কমিশনটাই হচ্ছে বিত্ত কমিশন। ক্লিয়ার? অনুচ্ছেদ 290 কী বলা হয়েছে? না নির্দিষ্ট খরচ এবং পেনশন সংক্রান্ত সমন্বয় বিষয়ে এই 290 বলা হয়েছে, এবং 270 বলা হয়েছে কর ধার্য, এই 70 কর ধার্য করা এবং ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে তা কীভাবে বিতরণ হবে সেই বিষয়ে বলা হয়েছে। অর্থাৎ কর ধার্য করে এবং ইউনিয়ন গঠন এবং রাজ্যগুলির মধ্যে সেই করকে ধার্য করা, সেই বিষয়ে এই 270 বলা হয়েছে। এই প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট ধারা হলো 300A। এই প্রসঙ্গে সম্পত্তি অধিকার নিয়ে বলা হয়েছে। আরও কিছু মোস্ট ইম্পর্টেন্ট ধারা আমি এখানে উল্লেখ করছি। জরুরি অবস্থা ঘোষণা, অর্থাৎ জাতীয় জরুরি, 352তে রয়েছে জাতীয় জরুরি অবস্থা। 356 রয়েছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা, যেটাকে রাষ্ট্রপতি শাসন জারি হয় এই 356 নম্বর ধারা অনুযায়ী। আর ধারা 360 আর্থিক জরুরি অবস্থা ক্ষেত্রে এই 360টা জারি হয়ে থাকে। 14 নম্বরে কী বলছে? রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কালাইগনার মাগালির উড়িমাই থগাই থিম উদ্যোগ চালু করলেন? এটা হলো এক প্রকার কারেন্ট অ্যাফেয়ার্স। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তাহলে কী হবে? প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু, অর্থাৎ অপশন এ। 15 নম্বর কী বলছে? ভারতীয় ক্রীড়াবিদদের আনাকা অলঙ্কামণি কোন খেলার সঙ্গে যুক্ত? খেলাটি খেলেন, অর্থাৎ আনাকা অলঙ্কামণি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশানে কী রয়েছে? টেবিল টেনিস, হকি, স্কোয়াশ না ব্যাডমিন্টন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ স্কোয়াশ। দেখো আনাকা অলঙ্কামণি কি?
কে ছিলেন? যিনি 1994 সালে 10ই জুলাই জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত ছিলেন। অ্যান্ড সি হেল এ কেরিয়ার হাই ওয়ার্ল্ড র্যাঙ্কিং অফ 59 ইন 2010। তিনি 2010-তে 59তম র্যাঙ্ক করেছিলেন এবং তিনি অর্জুন পুরস্কার অর্জন করেছিলেন। ক্লিয়ার? চলো এরপর দেখে নেব আমরা টেবিল টেনিসের সঙ্গে কোন কোন খেলোয়াড় যুক্ত। টেবিল টেনিসের সঙ্গে মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বনিকা বত্রা, সৌম্যা দাস, এটা হচ্ছে হরমিত দেশাই, সুব্রমণিয়াম, অঙ্কিতা দাস। এই কজন খুব ইম্পর্ট্যান্ট। আর হকির সঙ্গে কে কে যুক্ত? না, হকির সঙ্গে যুক্ত ধ্যানচাঁদ, ঋতু রানী, রানী রামপাল, দীপক ঠাকুর, গগন পাল সিং, অজিত পাল সিং। এই কজন আছেন। স্কোয়াশের সঙ্গে যুক্ত আমরা যেটা পেলাম অনকা অলঙ্কামণি, দীপিকা পাল্লিকাল, এছাড়া জনিত ভিধি, ভুবনেশ্বরী, সৌরভ ঘোষাল, ঋত্বিক ভট্টাচার্য ইত্যাদি। এবং লাস্ট যেটা হচ্ছে ব্যাডমিন্টনের সঙ্গে কারা যুক্ত আছেন? না, সাইনা নেওয়াল, খুব ইম্পর্টেন্ট, সাইনা নেওয়াল, পিভি সিন্ধু, ঋতুপর্ণ দাস, এরপর হচ্ছে অশ্বিনী পোনাপ্পা, প্রণয় কুমার, দীপঙ্কর ভট্টাচার্য ইত্যাদি। পরিষেবা কর হলো টেলিফোন পরিষেবা, স্টপওয়াকার, হেলথ ক্লাব, বিউটি পার্লার, ড্রাই ক্লিনিং পরিষেবা ইত্যাদির মতো পরিষেবার উপর প্রযোজ্য কর যা ড্যাশ সালে চালু হয়েছিল। এই যে আমাদের টেলিফোন কর বলো, স্টক ব্রোকার থেকে প্রাপ্ত কর বলো, হেলথ ক্লাব থেকে যে করটা পাওয়া যায় এবং বিউটি পার্লার থেকে যে ধার্য কর, সেই যে করগুলো এগুলো কত সালে চালু হয়েছিল? অপশান কী কী রয়েছে? না, 1992 থেকে 93, 94, 95, 93, 94, না 91, 92। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1994 এবং 95 সালে। ওই 1994 সাল এবং 95 সালে এই টেলিফোন, স্টক মার্কেট, তারপর হচ্ছে হেলথ কেয়ার, বিউটি পার্লার ইত্যাদির ওপর পরিষেবার মতো করে এদের উপর কর ধার্য করা হয়। এরপর ওস্তাদ আলী খান একজন প্রথিতযশা বাদক। এই যে বাদক সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে। কাজেই যদি তোমরা এই যে ট্রফি, কে কোন খেলার সঙ্গে যুক্ত, কোন বাদকযন্ত্রের সঙ্গে যুক্ত, কোন খেলায় কোন শব্দে ব্যবহৃত হয়, এইগুলোকে দেখলেই তুমি মিনিমাম 5টা প্রশ্ন ইজিলিভাবে কমন পাবে। তাহলে এখানে আমরা অপশানগুলো দেখে নেব এবং সেই রিলেটেড কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সেইগুলো আমরা দেখে নেব। প্রথমে কি রয়েছে? হারমোনিয়াম, ঢোলক, তবলা না সানাই? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ওস্তাদ আলী খান, না তিনি ছিলেন একজন সানাই বাদকের সঙ্গে যুক্ত। তাহলে তবলার সঙ্গে কে কে যুক্ত রয়েছে? দেখো, মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে জাকির হোসেন। প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে, যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে দেখো দেখবে এই জাকির হোসেন থেকে প্রশ্ন এসেছে। তাছাড়া রয়েছে রাধাকান্ত নন্দী, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আবাদ মিস্ত্রি, কিষাণ মহারাজ, শান্তা প্রসাদ, নিখিল ঘোষ, এই প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে করো এবং তাহলে আশা করা যায় যে আপকামিং যে এক্সাম রয়েছে এসএসসি জিডি সেখান থেকে ম্যাক্সিমামটাই কমন পেয়ে যাবে। এরপরে দেখব আমরা সানাইয়ের সঙ্গে কে কে যুক্ত রয়েছে। প্রথমেই আমরা পেলাম ওস্তাদ আলী খান, ঠিক আছে। এছাড়া রয়েছে আমাদের বিসমিল্লাহ খাঁ, ঠিক আছে, বাগেশ্বরী, গোলাম আলী খাঁ, ঠিক আছে, আলী আহমেদ হোসেন প্রভৃতি। দেখো এই কটা জানলেই হবে, এছাড়া আরও কিছু তোমাদেরকে কালেক্ট করতে হবে। কোন খেলায় অংশগ্রহণকারীদের পাগলিস্ট বলা হয়? আচ্ছা, পাগলিস্ট কথার অর্থ হলো মুষ্টিভাবে যে যুদ্ধটা করা হয়, মুষ্টিযুদ্ধ, অর্থাৎ হাতকে মুঠো করে যেটা করা হয় সেটাই হচ্ছে মুষ্টিযুদ্ধ। আর যেটা বলে পুজিলিস্ট, ক্লিয়ার? ইংরেজিতে বলে পাগলিস্ট। এখানে অপশানে কী কী রয়েছে? টেনিস, বক্সিং, ব্যাডমিন্টন না হকি? তাহলে যেটা মুঠো করে খেলা হয় যার অর্থ হচ্ছে দেখো মুষ্টিযুদ্ধ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ বক্সিং।
আচ্ছা, টেনিস খেলার সঙ্গে যুক্ত কয়েকটি শব্দ দেখে নাও। সার্ভ, গ্র্যান্ড স্ল্যাম, পয়েন্ট, ব্রেক, ড্রপ শট, বেসলাইন, ফল্ট, লেট, স্ন্যাশ ইত্যাদি। এছাড়া রয়েছে ব্যাডমিন্টনের সঙ্গে কোন কোন শব্দ রয়েছে? ডিউস, স্লাইস, নেট আউট, ডবল ফল্ট, অ্যাডভান্টেজ প্রভৃতি। এবং হকির সঙ্গে যেগুলো যুক্ত সেটা হচ্ছে শর্ট কর্নার, হ্যাটট্রিক, পেনাল্টি স্ট্রোক, সাডেন ডেথ, স্কুপ প্রভৃতি। এরপর রেখে দেবো বক্সিংয়ের সঙ্গে যুক্ত কী কী শব্দ রয়েছে? কাট, হুক, জ্যাব, সেকেন্ড আউট, ব্যারিট, পাঞ্চ, আপার কাট, ওয়েট ইন প্রভৃতি। এরপর 19 নম্বর প্রশ্ন দেখো, বলছে সরোজিনী নাইডু কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন? সরোজিনী নাইডু কত সালে তিনি নিযুক্ত হয়েছিলেন? 31, 35, 21 না 25? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? না, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 1925 সালে। দেখো, সরোজিনী নাইডু ছিলেন স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট ব্রাহ্মী এবং ইন্দো অ্যাংলিয়ান কবি। তিনি ভারতের কোকিলা, অর্থাৎ যাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়, ঠিক আছে, ভারতের নাইটিঙ্গেল হলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি 1925 সালে নির্বাচিত হয়েছিলেন, ঠিক আছে। তিনি স্বাধীন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপালও হয়েছিলেন এই সরোজিনী নাইডু। লাস্ট যেটা প্রশ্ন রয়েছে 2020 নম্বর, লোসার উৎসব। এই লোসার সাম্প্রতিক সম্প্রদায় হিসাবে এই লোসার উৎসবটা তিব্বত সম্প্রদায়ে পালিত হয়। এটা কখন পালিত হয়? শীতকালীন আয়নান্ত উৎসব, না ফসল কাটার উৎসব, না নববর্ষের উৎসব, না বর্ষা উদযাপন উৎসব? কথার অর্থ হলো বছর এবং সার কথার অর্থ হলো নতুন, অর্থাৎ নতুন বছরকে আহ্বান করার বরণ করার যে উৎসব সেটাই হচ্ছে লোসার। অর্থাৎ লোক কথার অর্থ হলো বৎসর এবং সার কথার অর্থ হলো নতুন, অর্থাৎ নতুন বছরকে বরণ করে নেওয়া। তাহলে এটা কী হবে?